একটি রিপোর্ট করেছে মানবজমিন। রিপোর্টটি পড়ার পরে আমি হাসবো না কাঁদবো না কি করব সে বিষয়ে কনফিউশনে পড়ে গিয়েছি। আপনাদের অবস্থা আমার মতোই হবে। আমি একটি রিপোর্টটি পড়ি। মানবজমিন হেডলাইন করেছে, নিজেদের ছোড়া সাউন্ড গ্রেনেডে আহত পুলিশ, আসামি হলেন শিক্ষার্থীরা। বিস্তারিত তো বলেছে, সোমবার চট্টগ্রাম নগরের চেরাগি পাহাড় এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভের চেষ্টা করেন কয়েকশো শিক্ষার্থী। এদের মধ্যে অর্ধেকের বেশি ছিলেন বিভিন্ন স্কুল কলেজের ছাত্রী। এক পর্যায়ে পুলিশ সাউন্ড গ্রেনেড, টিয়ার শেল ও লাঠিচার্জ করে তাদেরকে ছত্রভঙ্গ করে দেয়। সে সময় শিক্ষার্থীদের পাশাপাশি 2 জন পুলিশ কর্মকর্তাও আহত হন। এদের মধ্যে এক পুলিশ সদস্যের ছোড়া সাউন্ড গ্রেনেডের আঘাতে চোখে মারাত্মকভাবে আহত হয়েছেন একজন উপপরিদর্শক। ওই ঘটনার ভিডিও ফুটেজও এসেছে গণমাধ্যমে। তবে মোশারেফ হোসেন নামে ওই পুলিশ কর্মকর্তা শিক্ষার্থীদের ছোড়া ককটেলে আহত হয়েছেন উল্লেখ করে বিস্ফোরক আইনে মামলা করেছে। মঙ্গলবার 30 জুলাই কোতোয়ালি থানা পুলিশের পক্ষ থেকে 300 থেকে 400 জনকে অজ্ঞাত আসামি করে মামলা দায়ের করা হয়েছে। সেই মামলার ভিত্তিতে এর মধ্যে 4 জনকে গ্রেফতারও করেছে। সরেজমিনে জানা যায়, সোমবার বিকেল 3টার দিকে জামাল খান প্রেস ক্লাবের সামনে সমাবেশের ঘোষণা দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। তবে সেখানে সকাল থেকে বিপুল সংখ্যক পুলিশ অবস্থান নেন। দুপুরে বিজিবি ও সেনা সদস্যরা সেখানে অবস্থান নেন। এক পর্যায়ে সেখানে সমাবেশ করতে না পেরে পার্শ্ববর্তী চেরাগি মোড় এলাকায় জড়ো হতে থাকেন তারা। এ সময় পুলিশ 2 শিক্ষার্থীকে আটক করে প্রিজন ভ্যানে তোলার চেষ্টা করেন। সে সময় শিক্ষার্থীরা ভ্যান ঘেরাও করেন, অনেকে গাড়ির সামনে বসে পড়েন। এক পর্যায়ে পুলিশ প্রিজন ভ্যানটি নিয়ে গেলে শিক্ষার্থীরা কিছুটা দূরে গিয়ে কদম মোবারক মসজিদের সামনে সড়কে বসে পড়েন। তাদের অধিকাংশই ছিলেন নারী শিক্ষার্থী। জানা যায়, সে সময় মসজিদের সামনে বসে পড়া শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দিচ্ছিলেন। তাদেরকে ঘিরে সেখানে দাঁড়ান পুলিশের কয়েকজন কর্মকর্তা, কিছু সাংবাদিক। এ সময় হঠাৎ চেরাগি পাহাড় প্রান্ত থেকে পুলিশ সদস্যরা শিক্ষার্থীদের সেই অবস্থান লক্ষ্য করে বেশ কয়েকটি সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ করে। এতে কয়েকজন শিক্ষার্থী আহত হন। পাশাপাশি তারা ছত্রভঙ্গ হয়ে পড়েন এবং এ সময় শিক্ষার্থীদের কাছাকাছি থাকা 3 পুলিশ সদস্য মাথায় ও চোখে গুরুতর আঘাত পান। আহত হন 3 সংবাদকর্মীও। এর মধ্যে একজন সংবাদকর্মীর অবস্থা খুবই খারাপ। তাকে চক্ষু হাসপাতালে নিয়ে আসা হয়েছে ঢাকায় এবং তার ট্রিটমেন্ট চলছে। এই অবস্থায় কি বলা যায়, আসলে এটাই তো চলছে এখানে, যে পুলিশ আকাম কুকাম করবে কিন্তু তার দায় এসে পড়বে শিক্ষার্থীদের উপরে। এবং এই যে জ্বালাও পোড়াও ইত্যাদি নানান ধরনের যে কাজগুলো এখানে হয়েছে, কে বা কারা করেছেন আমরা জানি না, কিন্তু ঘটনা হচ্ছে যে সেই দায় শিক্ষার্থীদের উপরেই বর্তাচ্ছে। এই যেরকম নিজেদের ছোড়া সাউন্ড গ্রেনেডে নিজেরাই আহত হয়েছেন, কিন্তু দায় হচ্ছে শিক্ষার্থীদেরকে। তাদের নামে মামলা দেওয়া হয়েছে, আবার তাদেরকে সেই মামলায় গ্রেপ্তারও করা হয়েছে। একটা মিথ্যার উপর দাঁড়িয়ে আছে পুরো রাষ্ট্র ব্যবস্থা। এই মিথ্যার উপর যেহেতু দাঁড়িয়ে তারা শাসন কার্য পরিচালনা করছেন, সুতরাং এরকম অদ্ভুতুরে ঘটনা এই বারবার এরকম করে ঘটতেই থাকবে এবং সেগুলো ঘটছে। সরকারের পক্ষ থেকে যে কথাই বলা হোক না কেন, সেগুলো আর জনগণ বিশ্বাস করতে পারছে না, কারণ সরকার যা বলেন তার বেশিরভাগই আসলে অসত্য বলেন। এবং এই অসত্য বলতে বলতে তাদের অবস্থা এরকম একটা জায়গায় এসে দাঁড়িয়েছে যে এই বাংলাদেশের শাসনামলে এখনকার যিনি প্রধানমন্ত্রী, তিনি নিজেকে এমন একটি জায়গায় নিয়ে এসেছেন যে সকলের থেকে ঘৃণিত প্রধানমন্ত্রী হিসেবে তিনি নিজেকে অধিষ্ঠিত করেছেন। কিন্তু এটা তিনি মানতে চাচ্ছেন। সারা দেশের মানুষ বলছে, পুরো একটা জেনারেশন, শুধু না কয়েকটি জেনারেশন মিলে বলছে, তারপরেও সে সেটা বিশ্বাস করছে না। আসলে বিশ্বাস করছে না বিষয়টা সেটা নয়, বিশ্বাস করতে চাইছে না। তার কারণ হচ্ছে যে তিনি ক্ষমতা ছাড়তে নারাজ। এই ক্ষমতা তিনি যে কোনো মূল্যে ধরে রাখতে চান। সেই কারণে তিনি ছাত্রদেরকে গণহত্যা চালিয়েও ক্ষমতায় টিকে থাকতে নানান রকম বন্দোবস্ত শুরু করেছেন। কিন্তু এই যে তাদের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, তিনি আবার বলছেন যে কারা কারা সরকারকে হটানোর চেষ্টা করছে সেটা তারা জানেন। তারা নিশ্চয়ই বিএনপি জামায়াতের কথাই বলবেন, তাদের কথাই জানেন। তো
এছাড়া তো আসলে তারা কাউকে চোখে দেখতে পান না, সুতরাং ও কথাই তারা বলবেন। সে যাই হোক, তাদেরকে শুধুমাত্র বিএনপি, জামায়াত কিংবা অন্য বিরোধী রাজনৈতিক দলগুলো যে উচ্ছেদ করতে চাইছে, বিষয়টা শুধু সেটা নয়। বিষয়টা হচ্ছে এখানে 90% বা 99% যদি বলি তাও ভুল হবে না, হয়তো 99% জনগণ এই সরকারকে এখন আর চায় না। বিশেষ করে তিনি এই যে ছাত্রদেরকে গণহত্যা করলেন, এরপরে তো তার প্রতি যতটুকু ফ্যাসিনেশন আমাদের জেনারেশনের কারো কারো ছিল, সমস্ত কিছু শেষ হয়ে গেছে। ফলে তার আর এই যে মনোভূমিতে জায়গা দখল করে থাকার ব্যাপার, সেটা মুছে গেছে। সেই জায়গা এখন আর নেই। এখন যেটা আছে, যেটা আগেও বলেছিলাম, যে দখল করার চেষ্টা। দখলদার হিসেবে তিনি নিজেকে এখনো পর্যন্ত ধরে রেখেছেন, এখনো পর্যন্ত তিনি আছেন। এখন বিষয় হচ্ছে যে শিক্ষার্থীদের উপরে এই যে দমন পীড়ন তিনি চালাচ্ছেন, এই যে ধরপাকড় চালাচ্ছেন, তো এই ধরপাকড় যদি বন্ধ করা না হয়, কিংবা এই যে শিক্ষার্থীদের 9 দফা দাবি যদি মেনে নেওয়া না হয়, তাহলে তার পরিস্থিতিটা কোথায় গিয়ে দাঁড়াবে একবার কি সে কথা চিন্তা করা যাচ্ছে? এখানে ইউরোপীয় ইউনিয়ন থেকে এই যে বাংলাদেশের শিক্ষার্থীদের উপরে যে হত্যাযজ্ঞ চালানো হলো, ধ্বংসযজ্ঞ চালানো হলো, সে বিষয়ে একটি রিপোর্ট তারা কিন্তু অলরেডি প্রকাশ করেছেন। তারা কিন্তু নানান ধরনের পদক্ষেপ নেওয়ার চেষ্টা করছেন। এছাড়াও বিশ্বের নানান দেশ থেকে এই বাংলাদেশের গণহত্যার ব্যাপারে কথা বলছেন, তারা তাদের মতো করে স্টেপ নেওয়ার কথাও ভাবছেন। ফলে শুধুমাত্র বাংলাদেশের মানুষজনই যে এই শেখ হাসিনা সরকারকে হটাতে চান তা নয়, এখন সারা বিশ্বব্যাপী মানুষও এই সরকারকে হটাতে চান। তার কারণ কোনো গণহত্যাকারী সরকার ক্ষমতায় থাকা সেই দেশের জনগণের জন্য কোনোভাবেই মঙ্গলজনক নয়, এবং সেই কারণেই তার এই ক্ষমতায় টিকে থাকা কোনোভাবেই সম্ভব হবে না। তিনি নানানভাবেই এখানে গাড়াগলে পড়েছেন। এর আগে আমি বলেছিলাম যে নিজের কবর নিজেই রচনা করেছেন। তো সেখানে কি করা যাবে? এই যে বাংলাদেশের শিক্ষার্থীরা, বিশেষ করে এই আন্দোলন যারা শুরু করেছিলাম আমরা, তারা কোনোভাবেই এখানে সরকার উচ্ছেদের আন্দোলন বা সরকার উচ্ছেদের ইন্টেনশন নিয়ে আন্দোলন শুরু করেছিলাম, বিষয়টা সেটা নয়। বিষয়টা একেবারেই সেটা নয়। এখানে বিভিন্ন মতাদর্শের, বিভিন্ন মতবাদের শিক্ষার্থীরা আছেন, সে কথা ঠিকই, কিন্তু সরকার উচ্ছেদের মতো ওই আন্দোলনে কেউ যাবেন সে কথা চিন্তা করেননি কেউ। কিন্তু এখন যে পর্যায়ে এসে এই আন্দোলন দাঁড়িয়েছে, সেখানে আসলে এই সরকার উচ্ছেদের আন্দোলন ছাড়া ভিন্ন কোনো পথ নেই। কারণ আমরা শিক্ষার্থীরা না থাকতে পারছি বাড়িতে, না থাকতে পারছি রাস্তায়, মানে রাজপথে, তাহলে আমরা যাব কোথায়? সরকার যেরকম তার নিজের যাওয়ার পথ খুঁজে পাচ্ছেন না, ঠিক সেরকম আমরাও তো নিজের যাওয়ার পথ খুঁজে পাচ্ছি না। তাহলে দুইজনের অবস্থায় যখন সেম, তবে হ্যাঁ একটু পার্থক্য আছে। তারা নিপীড়ক আর আমরা নিপীড়িত। এই নিপীড়ক আর নিপীড়িতদের লড়াই যখন হচ্ছে, শোষক আর শোষিতের লড়াই যখন হচ্ছে, তখন সেই লড়াইয়ে শোষিতের সংখ্যা অনেক বেশি, আর এই শোষকের সংখ্যা কম, কিন্তু তাদের হাতে ক্ষমতা বেশি, তারা সংগঠিত। এখন এই শোষিত আমরা যারা আছি, তারা যদি সংগঠিত হতে পারি, তাহলে এই অল্প কয়েকজন শোষক তাদের এই যে কাঠামো আছে সেগুলো নিয়ে এখান থেকে পাত্তারে গুটাতে বাধ্য। সুতরাং জনগণকে আসলে সেই দিকেই এগোতে হবে। রিস্ক তো নিতেই হবে, রিস্ক ছাড়া তো কোনো কিছু হবে না। একটা দানবের বিরুদ্ধে আপনি লড়ছেন, একটা গোটা রেজিমের বিরুদ্ধে আপনি লড়ছেন, তো সেখানে আপনি রিস্ক নেবেন না কিংবা আপনি ঐক্যবদ্ধ হবেন না, তাহলে তো ভাই আপনি যুদ্ধ জিততে পারবেন না। যুদ্ধ জিততে হলে আপনাকে রিস্ক যেমন নিতে হবে, তেমনি সমস্ত অ্যালার্জিকে সাইডে রেখে, আবারও বলছি, কবে যেন এই কথা বলছিলাম, সাইডে রেখে আপনাকে ঐক্যবদ্ধ হতে হবে। তবেই এখানে কেবলমাত্র সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানো সম্ভব। আদারওয়াইজ এরকমই পুলিশ গুলি ছুড়বে, অথচ আসামি হবেন আপনি, মারাও যাবেন আপনি, আবার আপনার হত্যাকারী হবেন আপনি নিজেই। কি চমৎকার না? হীরক রাজার দেশে মুভি দেখেছেন নিশ্চয়ই।
আমরা এখন হিরো রানের দেশে আছি। ওই মুভির একটা বিখ্যাত ডায়লগ আছে, দড়ি ধরে মারো টান, রাজা হবে খান খান। তাহলে আমাদের এখানে যেহেতু রাজা নাই, ওই অর্থে রানী আছে, তাহলে দড়ি ধরে মারো টান, রানী হবে খান খান। এছাড়া অন্য কোনো পথ নেই। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।